আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব। ইতিমধ্যেই তোমরা জানো যে তোমাদের 6 তারিখে শিল্প সংস্কৃতি পরীক্ষাটি হবে। তো তোমরা এতদিন আশায় বসেছিলে যে প্রশ্ন পাবে এন্ড দেন উত্তর দেখে পরীক্ষা দিয়ে দিবে, বাট এইটা আর সম্ভব হচ্ছে না, কারণ আমরা দেখেছি গতকালকের নোটিশে বলেই দেওয়া হয়েছে প্রশ্ন আউট হওয়ার সম্ভাবনা নেই। তাই অবশ্যই তোমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে, বইয়ের যে টপিকগুলো রয়েছে ভালো করে জানতে হবে। তো এখন আমরা যেহেতু জানি না যে কি প্রশ্ন আসবে, তার জন্য বইয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমাদেরকে পড়তে হবে এবং প্রত্যেকটা টপিকের ধারণা কিন্তু আমাদের রাখতে হবে, যাতে যেই কোণা থেকেই প্রশ্ন করুক না কেন আমরা সুন্দর মতন উত্তর করতে পারি। বুঝতে পেরেছি? তো এখন আমি তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি, যেখান থেকে আশা করছি প্রশ্ন করলে তোমরা পারবে। এই সকল টপিক থেকে যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে যেভাবেই কোয়েশ্চেন করুক তোমরা পারবে, ঠিক আছে? আর আমি যেগুলো দেখাচ্ছি হুবহু সেম প্রশ্ন কিন্তু আসবে না, তবে প্রশ্নের ধরন এখান থেকে আসতে পারে বা প্রশ্নের টপিক কিন্তু এইখান থেকে হতে পারে, ঠিক আছে? তাই অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ার চেষ্টা করবে। তো চলো আমরা দেখি প্রথমে কি রয়েছে। বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল খুঁজে সংগ্রহ করব। এর উত্তরটা কি? আমি আজ বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বেশ কিছু ফুল সংগ্রহ করেছি। পাতার রঙের ক্ষেত্রে রঙের ভিন্নতা না থাকলেও ফুলের রঙে প্রচুর ভিন্নতা রয়েছে, যেমন আজ আমি উজ্জ্বল হলুদ রঙের গাঁদা ফুল সংগ্রহ করেছি। এছাড়া লাল ও সাদা রঙের মিল করে লাল রঙের জবা, সাদা রঙের বেলি, গোলাপি রঙের মোরগ ফুল, নীল গোলাপ ইত্যাদি সংগ্রহ করে আমার বন্ধু খাতায় জমা করলাম। তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে যে সকল ব্যক্তি জীবনীগুলো রয়েছে এইগুলো অবশ্যই ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো এখানে দ্বিতীয় প্রশ্ন দিয়েছি, জয়নুল আবেদিন সম্পর্কে লিখো। জয়নুল আবেদিন 1914 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়াতে, বর্তমানে যেটা নেত্রকোনা, এখানে জন্মগ্রহণ করেন। বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা সাব ইন্সপেক্টর। 9 ভাই বোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড়। জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যেটি শুরু হয়েছিল গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ক্রাফটস, বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে। এই যাত্রায় তার সঙ্গী ছিলেন আনোয়ারুল হক, শফিউদ্দিন আহমেদ, শফিকুল আমিন, কামরুল হাসান প্রমুখ শিল্পী। শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তার শৈল্পিক দূরদর্শিতায় ও নেতৃত্বে আমাদের দেশের শিল্প শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এই জন্য তাকে শিল্পাচার্য উপাধি দেয়া হয়। আমাদের লোকশিল্পের প্রতি শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছিল অসীম ভালোবাসা। লোকশিল্প ধারাগুলোকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তার প্রচেষ্টায় সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয় লোকশিল্প জাদুঘর। আশা করছি বুঝতে পেরেছো। আর আমি জয়নুল বা অন্যান্য ব্যক্তি জীবনের সকল তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি, কারণ যেখান থেকেই করুক না কেন, এই সকল ব্যক্তি জীবনে যাই প্রশ্ন করুক না কেন, যাতে তোমরা উত্তর করতে পারো, তার জন্য আমার উত্তরগুলো একটু বড় হতে পারে। তোমরা এখান থেকে অবশ্যই প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে যাতে মাথায় থাকে। পরে দিয়েছি রমেশ শীল সম্পর্কে লিখো। রমেশ শীলের জন্ম চট্টগ্রাম জেলার গোমদণ্ডী গ্রামে 1877 সালে। তিনি ছিলেন অবিভক্ত বাংলার শ্রেষ্ঠ কবিয়াল। তিনি এই শিল্পের জন্য একটি নতুন যুগের সূচনা করেছেন। 19 শতকের শেষার্ধ এবং 20 শতাব্দীর প্রথমার্ধকে সাধারণত কবিগানের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়। কবিগান ঐতিহ্যগতভাবে পৌরাণিক এবং অন্যান্য লোককথা থেকে এর বিষয়বস্তু নির্বাচন করত। জনপ্রিয় বিষয় ছিল রাম রাবণ, রাধাকৃষ্ণ, হানিফা, সোনাবানু ইত্যাদি। রমেশ শীলকে যা আলাদা করে তা হলো যে তিনি এই ছাঁচ থেকে বেরিয়ে এসে নিজের বিষয় বেছে নিয়েছিলেন, যেমন সত্য মিথ্যা, গুরু শিষ্য, পুরুষ নারী, ধনী গরিব, ধন জ্ঞান। ওকে, পরে আসি 4 নম্বর প্রশ্ন। মায়ের মুখের মধুর ভাষা বলতে কি বোঝো? মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি মাতৃভাষা বুঝি। আমি জন্মগ্রহণ করার পর থেকে ভাষা শিক্ষা করানোর জন্য মা ছিল আমার প্রথম এবং প্রধান শিক্ষক। মায়ের কাছ থেকে আমি ভাষা শিখেছি, তাই মায়ের কাছ থেকে শেখা আমার কাছে মধুর মতো। আমি যখন আধো আধো ভাষায় কথা বলতাম তখন মা আমাকে কোলে নিয়ে প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করে শিখিয়ে দিতেন। আমরা বেশিরভাগ মানুষ সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ এটিই আমাদের মায়ের মুখে শোনা প্রথম। আমাদের নবপ্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতেই হয়ে থাকে।
তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি। তাই হয়তো এই কারণেই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এত মধুর। আমরা অনেক সময় বাহিরের শুদ্ধ ভাষায় কথা বললেও আমাদের পরিবারের সবার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলি। আঞ্চলিকতার মাঝে বড় হয়ে ওঠা এবং আঞ্চলিক ভাষায় কথা বলে আমরা মনের ভিতর শান্তি অনুভব করি। তাই মায়ের কাছে শেখা প্রথম ভাষা শিক্ষা, প্রথম পাঠ, প্রথম শেখা মিষ্টি শব্দ, সবই মায়ের মুখের মধুর ভাষা বা মাতৃভাষা। পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন, তা হচ্ছে শিল্পী কামরুল হাসান সম্পর্কে লিখো। কামরুল হাসান তিনি জন্মগ্রহণ করেছিলেন 1921 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1988 সালে। উনি একজন চিত্রশিল্পী। প্রকৃত নাম হচ্ছে আবু শরাফ আহমেদ মোহাম্মদ কামরুল হাসান। 1921 সালের 2 ডিসেম্বর পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। পিতা মোহাম্মদ হাশিম ছিলেন তিলজলা গোরস্থানের সুপারিনটেন্ডেন্ট। কামরুল হাসান বাংলাদেশের স্ব-অধিকার ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন 1969 থেকে 70 এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য ও বেতার দপ্তরের শিল্প বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। এ সময় পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের রক্তপায়ী হিংস্র মুখমণ্ডল সম্বলিত একটি পোস্টার রেখে আলোড়ন সৃষ্টি করেন। পোস্টারটির শিরোনাম হয় এই জানোয়ারদের হত্যা করতে হবে। কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান নরনারী, বিশেষত রমণীর শরীর, পশু পাখি, প্রধানত গরু ও শৃগাল, সাপ ও প্রকৃতি। এসবের মধ্য দিয়ে তিনি আবহমান বাংলার গ্রামীণ সমাজের সামগ্রিক রূপ, বাংলার নিসর্গ, স্বৈরশাসকের অত্যাচার সব তুলে ধরেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং হানাদার পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র চমৎকারভাবে তুলে ধরেন। তার অঙ্কিত চিত্রকলা 60-এর দশকে বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনে, সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং 1971 সালে মুক্তিযুদ্ধে জনসাধারণকে দারুণভাবে উজ্জীবিত করেছে। তো আমরা কিছু প্রশ্নের উত্তর দেখে নিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এইসব টপিক থেকে যাই প্রশ্ন করুক, আশা করছি তোমরা উত্তর করতে পারবে। আর আমি তোমাদের শিল্প সংস্কৃতির জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্নেরও কিন্তু ভিডিও আপলোড করেছি। সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে যাবে। টিচার মৌখিক আকারে জিজ্ঞেস করতে পারে বা লিখতেও দিতে পারে, তাই কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না। পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।